This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, আর সেই মেসেজের সূত্র ধরেই গোয়েন্দাদের জালে আইএসআই মদতপুষ্ট জঙ্গি হামিম মণ্ডল। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে কিভাবে হামিম এবং তার যে লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপ মেসেজের সূত্র ধরে লিঙ্কড হলো, জানতে পারলেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, তদন্তে যেটা উঠে এসেছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। দেখা যাচ্ছে যে এই আইএসআই জঙ্গি তার যে বিভিন্ন বন্ধু বান্ধব ছিল বা তাদের যে সহকর্মীরা ছিল তার সাথে একটা দুবাইয়ের লিঙ্ক রয়েছে। অনেকদিন ধরেই এই দুবাইয়ের লোকেদের সঙ্গে তার নিজস্ব যে সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে ফোনে এরকম ধরনের মেসেজ পাঠাতো। অতি সাম্প্রতিক সময় সে একটি মেসেজ পাঠায় এবং সে জানতে চায় যে মুখ্যমন্ত্রীর যে শিডিউলটা রয়েছে তাকে সে সেই শিডিউলটা পাঠাবে কিনা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে গতিপথ রয়েছে, তিনি কখন বেরোচ্ছেন, বাড়ি থেকে কখন বেরোচ্ছেন, রোজ তিনি আসছেন কিনা, ঠিক কখন ফিরতে পারছেন, বা তার বিভিন্ন জেলায় জেলায় যে প্রোগ্রামগুলো রয়েছে সেই সম্পর্কে কি তিনি আদৌকে জানাবেন, এই বিষয় নিয়েই তিনি এই প্রশ্নটি করে হামিদ এবং সেখানেই তদন্তকারী সংস্থাদের হাতে সেই হোয়াটসঅ্যাপ মেসেজটি আসে। এটা কি কোনো অ্যাসাইনমেন্ট? এই অ্যাসাইনমেন্টটা কি কেউ বা কার দ্বারা সে প্রাপ্ত হয়েছিল, মানে হামিমের কাছে এসেছিল? ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের যে এই বন্ধুরা কারা, তারাই কি বলেছিল নাকি হামিম নিজে এটা করতে এসেছিল। যদিও সেটা প্রাথমিকভাবে তাদের সন্দেহ রয়েছে তদন্তকারী অফিসারদের যে কোনো একটা অ্যাসাইনমেন্ট না হলে সে নিজে এটা জানাতে পারে না। কার্যত ঠিক কি কারণে সরাসরি মুখ্যমন্ত্রী এরকম একটা ফলো আপ সে করতে গেল, সেটা নিয়ে আপাতত জিজ্ঞাসাবাদ সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত মানে আপনার অভিজ্ঞতা কি বলে যে এই যে হামিম মণ্ডল, তাকে এখনো পর্যন্ত তার সম্বন্ধে যা যা তথ্য অ্যাকিউমুলেটেড হয়েছে, সংগ্রহ করা হয়েছে, কি মোটিভ এক্ষেত্রে কাজ করতে পারে, কি কি সম্ভাবনা আপনি দেখছেন? দেখুন, একটু আর্লি টু কমেন্ট, কারণ ব্যাপারটা হচ্ছে তদন্ত চলছে। তবে এটা ঘটনা যে একটা বড় কিছু ওরা করতে চাইছিল। আচ্ছা, তার অনেকগুলো কারণ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেটা তো পশ্চিমবঙ্গে জিহাদিদের যা একটা এখানে স্থিতাবস্থা বা সুন্দর ব্যবস্থা হয়ে গেছিল সেটার পরিপন্থী। দ্বিতীয়ত, আমরা দেখেছি এই ককরোচ পার্টির আন্দোলন, সেটা কলকাতায় হোক বা দিল্লিতে হোক, সেটা কারা কন্ট্রোল করছিল। তো এই জিনিসগুলো ওদের মোটেও পছন্দের ব্যাপার নয়। তো ওরা একটা মেসেজ দিতে চেয়েছিল, এটা ওদের সার্ভাইভালের কোশ্চেন, যে হ্যাঁ আমরা এখনো টিকে আছি। আচ্ছা, এখন ইটস টু আর্লি টু কমেন্ট অ্যাকচুয়ালি কি ছিল। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। মুখ্যমন্ত্রীকে টার্গেট পাক জঙ্গিদের, মানে পাক মদতপুষ্ট জঙ্গিদের। পুলিশ বা সিআরপিএফ এর নকল পোশাক পরে বাহিনীতে মিশে গিয়ে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ছিল কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ছক কষে খুব একটা লাভ হয়নি। মানে এই হামিম মণ্ডলের ক্ষেত্রে বর্ধমানের মাল্টিজিম থেকে সোজা জেলে যেতে হয়েছে জঈশ জঙ্গিকে। আসুন একটু ডিটেলে দেখি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। বর্ধমান থেকে গ্রেফতার জৈশি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল। রেনেসা হাউসিংয়ে হানা দিয়ে হামিমকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ এবং এটিএস। এ নিয়ে মন্তব্যে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি জানান, অতি সংবেদনশীল বিষয় মন্তব্য করবেন না। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়, এটা এসটিএফ ডিটেলসে বলবে। জঈশ জঙ্গি ধরা পড়ল কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি এবং পাড়ায় উঠবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, কার নির্দেশে হামলার ছক? সাধারণ মানুষের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। বর্ধমানে আবাসনে জিম থেকে পাকড়াও জঈশ জঙ্গি। সকাল সকাল ফাঁকা জিমে ট্রেনিং করত হামিম।
জিমের ভেতরে কেউ তাকে দেখুক বা পরিচয় জানাজানি হোক তা চাইতো না হামিম। জিমেরই একটা রেজিস্টার বুক আমি একটু দেখানোর চেষ্টা করব। রেজিস্টারে দেখতে পাবে সরাসরি নাম রয়েছে হামিম মণ্ডল, তার মোবাইল নম্বর রয়েছে, মান্থলি রয়েছে 2000 টাকা করে তার মান্থলি মাসে মাসে দেওয়া হতো, সেইটা স্পষ্ট রয়েছে। 24 নম্বরে হামিম মণ্ডলের নাম রয়েছে। সঙ্গে কেউ আসতো না, আমি ফার্স্ট ওকে 1 या 2 দিন দেখেছিলাম ব্যাস। কেউ ট্রেনার ছিল নাকি নিজেই করতো? না ও নিজের মতন করতো, ব্যাস চলে যেত, মানে কারোর সাথে বেশি কথাবার্তা বলতো না। তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ হোমে পরিণত হয়েছে বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। কোভিডের সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছে। বিরোধী দলনেতাও কার্যত বিগত তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলেছেন। ফেন্সিং এর ক্ষেত্রে মানে জমি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, এ কথা তো অস্বীকার করে লাভ নেই। এই ফাঁকা জায়গাগুলো থাকলেই, ফাঁকা জায়গাগুলো দিয়েই তো হচ্ছে, বর্ডার যদি না থাকে তাহলে হচ্ছে সেই জায়গাগুলো দিয়ে মুভমেন্ট হয়। বর্ডার থাকলে মুভমেন্ট হওয়াটা অনেক কঠিন হয়ে যায় ফেন্সিং থাকলে। একটা বড় অংশে তো ফেন্সিং ছিল না, অস্বীকার করার তো জায়গা নেই। চিন্তার ব্যাপার, এ নিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করো। ধৃত জঈশ জঙ্গি হামিমের ফোন ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অনলাইনে পুলিশ এবং সিআরপিএফ এর জওয়ানদের মতো পোশাক অর্ডার করেছিল হামিম। বাহিনীতে মিশলেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া সম্ভব, তাই কি এই পোশাক কিনছিল হামিম মণ্ডল? তদন্তে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলা, মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের, জখম আরও একজন। গুলিতে ঝাঁঝরা ছত্তিশগড় থেকে যাওয়া এক শ্রমিক। জখম শ্রমিককে ভর্তি করা হয়েছে অনন্তনাগের হাসপাতালে। সন্ত্রাসবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি যৌথ বাহিনীর। যত দ্রুত সম্ভব জঙ্গিদের ধরে শাস্তি, কড়া বার্তা সেনার তরফ থেকে। যত দ্রুত সম্ভব জঙ্গিদের ধরে শাস্তি দেওয়ার কথা জানানো হয়েছে সেনার তরফ থেকে। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেখানে জঙ্গি হামলা, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, জখম আরও এক। মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। ছত্তিশগড় থেকে কাজ করতে গিয়েছিলেন তিনি কুলগামে, সেখানে তার মৃত্যু হয়। জখম অপর শ্রমিককে ভর্তি করা হয়েছে অনন্তনাগের একটি হাসপাতালে। সন্ত্রাসবাদীদের খোঁজে ইতিমধ্যেই যৌথ বাহিনী চিরুনি তল্লাশি শুরু করেছে। প্রায় 2 দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। শহরে এসে TV9 বাংলার মুখোমুখি সাহিত্যিক। আমার কলকাতায় ফেরা বাক স্বাধীনতার জয়। রাজ্যের নতুন সরকারকে ধন্যবাদ জানিয়ে TV9 বাংলাকে বললেন তসলিমা নাসরিন, এই জীবনে আর বাংলাদেশে ফিরতে পারবো বলে মনে হয় না। নিজের দেশে না ফেরার কষ্ট পূরণ করতে পারে এপার বাংলা। কলকাতায় ফিরে আসতে পেরে তার ভীষণ ভালো লাগছে, TV9 বাংলাকে জানিয়েছেন তসলিমা নাসরিন। আর যে অর্গানাইজেশন আমাকে এখানে এনেছে তারাও চেষ্টা করেছিল যে নিরাপত্তা পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যায়নি, সেজন্য আসতে পারিনি। তো এইবার আসতে পেরেছি, নিশ্চয়ই এটা বাক স্বাধীনতার জয় হয়েছে, মত প্রকাশের অধিকারের জয় হয়েছে, এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয়, অথবা এটা যেন সবার জন্য হয়, শুধু আমার জন্য নয়, আর সব লেখক যারা তাদের ভিন্ন মত প্রকাশ করে, আর যে লেখক মুক্তচিন্তক লেখক বা শিল্পী, তাদের যেন নিরাপত্তা থাকে, তাদের যেন কেউ কারাগারে নিক্ষেপ না করে তাদের ভিন্ন মতের জন্য, তাদের যেন কেউ নির্বাসনে না পাঠায় তাদের ভিন্ন মতের জন্য, তারা যেন নিরাপদে তাদের দেশে তাদের ভাষার মধ্যে থাকতে পারে। পশ্চিমবঙ্গে যেই দিনটাতে আপনার মনে হয়েছিল, যেই দিনটাতে আপনাকে বলা হয়েছিল কলকাতা ছেড়ে চলে যেতে, সবার আগে কার কাছে সাহায্য চেয়েছিলেন, কি মনে পড়ছে সেই দিনটা? প্রথম ফোন কাকে করেছিলেন? আমার মনে নেই প্রথম ফোন কাকে করেছিলাম, তবে আমার বিশ্বাস হয়নি। আমাকে বলা হয়েছিল তুমি জয়পুরে যাও কিছুদিনের জন্য, তারপর ফিরে আসবে। আসলে তো আমাকে একেবারেই তাড়িয়ে দেওয়া হয়েছিল।
আমাকে তাড়ানো কিন্তু শুধু সেই দিন হয়নি, 22শে নভেম্বর 2007 নয়, তার অনেক আগে থেকে আমাকে বলা হচ্ছিল চলে যেতে। আমাকে এমনকি গৃহবন্দী করাও হয়েছিল যেন আমি, হ্যাঁ, তবে আমি সেই পুরনো কথা মনে করতে চাই না, দুঃখের কষ্টের কথা মনে করতে চাই না, আনন্দের কথাই ভাবতে চাই যে আমি যে ফিরে এসেছি, ফিরে আসতে পেরেছি, এটাই বাকস্বাধীনতার জয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। 15ই অগস্ট পর্যন্ত সেলফ ড্রাইভ পোর্টাল চলবে SEcensus.gov.in। আর একবার বলছি SEcensus.gov.in পোর্টালে 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো নথি সেখানে চাওয়া হবে না, মানে এই পোর্টালে অফলাইনে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা চলবে 16ই অগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। 14,399 জনকে নিয়োগ করা হয়েছে জনগণনার কাজে। 3,400 জন সুপারভাইজার থাকছেন সেখানে। পুজোর আগে শহরের যে পার্কিং ব্যবস্থা, সেই পার্কিং ব্যবস্থায় বড়সড় বদল আনার পথে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে কলকাতার নির্দিষ্ট পার্কিং এলাকার বাইরে গাড়ি রাখলেই দিতে হবে জরিমানা। কলকাতা পুরসভা এলাকায় প্রায় 15,000 বৈধ পার্কিং চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দ্রুত চালু হবে ডিজিটাল পার্কিং অ্যাপ। কলকাতার পার্কিং ব্যবস্থাকে আধুনিক এবং স্বচ্ছ করতে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল। শহরের পার্কিং পরিচালনার জন্য নতুন করে টেন্ডার ডাকা হবে, এমনটা পুর নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। যারা পার্কিং পরিচালনা করবেন তাদের নির্দিষ্ট পরিচয়পত্র থাকবে। জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নানজিকে বলেছি এটা ডেভেলপ করতে। হাওড়াতে আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর পিএমসি দিয়ে। দিদি পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবেন? ওটা ইচ্ছে আছে, দেখা যাক। পেনাল্টি দেবো, পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন।